এবার ইন্দোনেশিয়াতে চালানো হয় গণভবন স্টাইলে লুটপাট। দেশটির অর্থমন্ত্রীর বাসা থেকে খুলে নিয়ে যাওয়া হয় টিভি, ফ্যান, সোফা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। কিমের কন্যাকে নিয়ে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন। এখনই উত্তরসূরি করার চিন্তা নাকি জটিল রোগে আক্রান্ত এই রকেট ম্যান, তা নিয়ে চলছে জল্পনা। চীন সফরে গিয়েও কিমের অদ্ভুত কাণ্ড। নিরাপত্তা ঝুঁকি এড়াতে বৈঠক শেষে মুছে ফেলা হলো তার সব ডিএনএ চিহ্ন। ভারতে দিনকে দিন কমছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। জরিপে উঠে এলো পতনের ভয়ঙ্কর তথ্য। চাপ বাড়াচ্ছে বিরোধীরা। নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় ঘুম হারাম ইসরায়েলিদের। এবার নেতানিয়াহুর উপর ক্ষেপেছে সংযুক্ত আরব আমিরাত। এবার যেন বাংলাদেশের প্রতিছবি ভেসে উঠল ইন্দোনেশিয়ায়। 2024 সালে গণ অভ্যুত্থানে ঢাকার গণভবনে যেভাবে ঢুকে পড়ে ছাত্র জনতা, ঠিক একই চিত্র দেখা গেল দেশটির রাজধানী জাকার্তায়। গণবিস্ফোরণে লুট হচ্ছে আসবাবপত্র, টিভি, ফ্যান সহ নামিদামি জিনিসপত্র। বিক্ষুব্ধ জনতা দেশটির অর্থমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে সংসদ সদস্যদের বাসভবনগুলোতে ঢুকে লুটপাট করতে দেখা যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তের 1 বছরের কম সময় শাসন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি এমনই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে নানা আলোচনা সমালোচনার সম্মুখীন হয় দেশটির সরকার। বিক্ষোভের সূচনা হয়েছিল আইন প্রণেতাদের বিলাসিতা ও সুবিধাভোগের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ থেকে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন 20 বছর বয়সের এক খাবার ডেলিভারি রাইডার পুলিশের সাজোয়া গাড়ির ধাক্কায় মারা যায়। এরপর রাজধানী জাকার্তা সহ বড় বড় শহরগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে বিক্ষোভকারীরা অর্থনীতি শ্রী মুলিয়ানা ইন্দ্রিবতীর জাকার্তা বাড়িতে ঢুকে লুটপাট চালায়। একই ঘটনা ঘটে নাজডেম পার্টির এমপি নাফা উরবাজ ও আহমেদ সোহরানি এবং কৌতুক শিল্পী ও সংসদ সদস্য ইকোপাত্রিওর বাড়িতেও। এর আগে এক কাউন্সিল ভবনে আগুন ধরিয়ে দেওয়ায় অন্তত 3 জন নিহত হন। মাকাসারে বিক্ষোভকারীরা পেট্রোল বোমা ছুড়ে প্রাদেশিক ও সিটি কাউন্সিল ভবনে আগুন ধরিয়ে দেয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত সংসদ সদস্যদের বিতর্কিত আবাসন ভাতা ও বিদেশে সফর স্থগিতের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি পুলিশের বাড়াবাড়ি ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত আশ্বাস দিয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে বালি ও লম্বক দ্বীপেও বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। বালিতে শিক্ষার্থী ও মোটরসাইকেল ট্যাক্সি চালকরা পুলিশের সদর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি করে, আর লম্বকে কাউন্সিল ভবনে আগুন ধরিয়ে দেয়। ইন্দোনেশিয়ার বর্তমান চিত্র কেবল রাজনৈতিক নয়, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও তীব্র আঘাত এনেছে। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ। মেয়েকে এতটাই ভালোবাসেন যে উত্তর কোরিয়ার অন্য কাউকে তার কন্যার নামের সাথে মিল রেখে নাম রাখা নিয়েও কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন কিম জং উন। কিম জং উনের পরিবার বা তার সন্তানদের নাম ও বয়স নিয়ে উত্তর কোরিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। পারিবারিক প্রথা ভেঙে 2022 সালে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন প্যারেডে মেয়ে জুআয়েকে নিয়ে প্রকাশ্যে এসেছিলেন কিম। এরপর থেকেই বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার কন্যাকে দেখা যাচ্ছে। গুঞ্জন ওঠে, তবে কি কিম পরিবারের উত্তরসূরি হিসেবে উত্তর কোরিয়ার পরবর্তী কাণ্ডারি হতে যাচ্ছে জুআয়ে? এটা নিয়েও প্রশ্ন ওঠে, এখনই কেন মেয়েকে উত্তরসূরি করার চিন্তা কিমের? জটিল কোনো রোগে আক্রান্ত, নাকি আগেভাগেই অবসরে যেতে চান কিম? এবার চীন সফরে নিজের কিশোরী মেয়ে কিম জুআয়েকে নিয়ে বেইজিংয়ে গেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সরকারিভাবে বাবার সঙ্গে জুআয়ের এটাই প্রথম বিদেশ সফর। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সফরে বাবার সঙ্গী হয়ে নতুন করে আলোচনা এসেছেন জুআয়ে। বুধবার বেইজিংয়ে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজে অংশ নিতে উত্তর কোরিয়া থেকে সাজোয়া ট্রেনে চড়ে চীনে গেছেন কিম জং উন। সেখানে ট্রেন থেকে নামার সময় কিমের পেছনে তার মেয়ে জুআয়েকে দেখা যায়। যুক্তরাষ্ট্রভিত্তিক স্টিমসন সেন্টারের উত্তর কোরিয়ার নেতৃত্ব বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেন বলেন, এ মুহূর্তে উত্তর কোরিয়ার পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে জুআয়ে। ম্যাডেন আরও বলেন, জুআয়ে এখন প্রোটোকল সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা অর্জন করছে, যা তাকে উত্তর কোরিয়ার পরবর্তী নেতা বা মূল ক্ষমতাধরদের একজন হিসেবে দায়িত্ব পালনে সহায়তা করবে। কিম জং উনের সন্তানদের সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করার ক্ষেত্রে উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলোকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা হয়। 2022 সালে কিম নিজে প্রথম মেয়ে জুআয়েকে বিশ্বের সামনে নিয়ে আসেন।
জু আইয়ের বয়স ১৩ বছর বলে ধারণা করা হয়। গুরুত্বপূর্ণ নানা অনুষ্ঠানে তার অংশগ্রহণ বাড়ছে। গত মে মাসে রাশিয়ার দূতাবাসে একটি অনুষ্ঠানে সে উপস্থিত ছিল। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এখন পর্যন্ত জু আইকে কিমের সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করছে। যদিও পুরুষ প্রধান রাজবংশের শীর্ষ পদে শেষ পর্যন্ত কোনো নারীকে দেখা যাবে কিনা তা নিয়েও বিরাট সংশয় রয়েছে। আশিকুর রহমান, যুগান্তর নিউজ। চীনের ৮০তম বিজয় দিবসকে ঘিরে বেইজিং যেন উৎসবের শহর হয়ে উঠেছে। শত সাজসজ্জা, সামরিক কুচকাওয়াজ আর রাষ্ট্রীয় আভিজাতে ভরে ওঠে রাজধানী। এতে অংশ নেন ২৬টি দেশের রাষ্ট্রপ্রধান। তবে সবার নজর কাড়েন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং ইউন। তার ভ্রমণেই ছিল ব্যতিক্রমী। আকাশপথ নয়, বরং বিশেষ বুলেট প্রুফ ট্রেনে করে তিনি পৌঁছান বেইজিংয়ে। সবুজ অলিভ রঙের সঙ্গে হলুদ বর্ডার দেওয়া এই ট্রেন তার সফরকে বাড়িয়ে তোলে রহস্যময় আবহে। বুধবার চীনের বিজয় দিবসের বিশাল সামরিক কুচকাওয়াজ শেষে কিমের সঙ্গে বৈঠকে বসেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এই বৈঠকেই ঘটে এক অবাক করা ঘটনা। এক অদ্ভুত অভ্যাসের দৃশ্য নজর কাড়ে নেটিজেনদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় বৈঠক শেষে কিম যেখানে বসেছিলেন সেই চেয়ারের হাতল থেকে শুরু করে টেবিল পর্যন্ত সবকিছুই সাবধানে পরিষ্কার করছেন তার সহযোগীরা। এমনকি তিনি যে গ্লাসে পানি খান সেটিও বিশেষভাবে সরিয়ে নেওয়া হয়। দেখে মনে হচ্ছিল যেন পরিষ্কার পরিচ্ছন্নতার এক অদ্ভুত খেলা চলছে। তবে চীনে গিয়ে কিমের অতি সতর্কতা কেন, তা নিয়ে রয়েছে অনেকেরই কৌতূহল। বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার নিরাপত্তা বাহিনী বা চীনের নজরদারির আশঙ্কায় উত্তর কোরিয়ার নিরাপত্তা কর্মীরা তাদের নেতার ডিএনএ চিহ্ন মুছে ফেলেছেন। এদিকে কিমের এই কর্মকাণ্ড দেখে রুশ সাংবাদিক আলেকজান্ডার ইউনাসেফ তার চ্যানেল ইউনাসেফ লাইভে বলেন, উত্তর কোরিয়ার কর্মকর্তারা কিমের উপস্থিতির প্রতিটি চিহ্ন এমন যত্নে মুছছেন যে পুরো বিষয়টি কূটনৈতিক বৈঠকের চেয়ে গোয়েন্দা নাটকের দৃশ্য বলেই মনে হচ্ছিল। তবে কেন এমন সতর্কতা নেওয়া হলো তা নিয়ে এখনো স্পষ্টভাবে মুখ খোলেনি উত্তর কোরিয়া। অনেকেই বলছেন এটি হয় নিরাপত্তার কৌশল, নয়তো নজরদারি এড়ানোর বুদ্ধি। ডিএনএ চিহ্ন মুছে ফেলা বা এ নিয়ে সতর্ক থাকা ব্যক্তি কেবল কিম জং ইউন নন। আন্তর্জাতিক অঙ্গনে নেতাদের এসব অদ্ভুত অভ্যাস বরাবরই আলোচনায় থাকে। যেমন আলাস্কায় বৈঠকের টেবিলে পুতিনের সুটকেস নিয়ে উঠেছিল গুঞ্জন, ঠিক তেমনই কিমের এই অতি পরিচ্ছন্নতার নাটকও কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো নেটিজেনদের কাছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। ২০০২ সালের গুজরাট দাঙ্গা ছিল নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবনের মোড় ঘুরানোর মুহূর্ত। আন্তঃসাম্প্রদায়িক সহিংসতার ছায়া থেকে উঠে এসে তিনি হয়ে ওঠেন কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির প্রতীক। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নির্বাচনী বিজয়, অযোধ্যার রাম মন্দির থেকে কাশী বিশ্বনাথ করিডোর, সব মিলিয়ে মোদী হয়ে উঠেছিলেন কোটি ভারতীয়র আশা আকাঙ্ক্ষার নাম। ভারতের রাজনীতিতে এক সময়ের অবিসংবাদিত নাম নরেন্দ্র মোদী। গুজরাট দাঙ্গার পর হিন্দুত্ববাদী নেতা থেকে দেশের প্রধানমন্ত্রী। দেশটির জনপ্রিয়তায় তার যাত্রা ছিল উল্কার মতো উজ্জ্বল। রাম মন্দির থেকে শুরু করে করিডোর সহ অসংখ্য প্রকল্পে তিনি জয় করেছিলেন অজস্র মানুষের মন। কিন্তু সেই মোদী আজ জনপ্রিয়তার উঁচু স্থান থেকে নামতে শুরু করেছেন। সর্বশেষ সমীক্ষা বলছে জনমতের হাওয়া বদলাচ্ছে। ধীরে ধীরে ফিকে হয়ে আসছে মোদীর জনপ্রিয়তার রং। দেখা দিয়েছে দীর্ঘমেয়াদী পতনের ইঙ্গিত। কিন্তু সময়ের স্রোত বদলাচ্ছে। সর্বশেষ মুড অব দ্য নেশন সমীক্ষা বলছে মোদীর জনপ্রিয়তা আজ আগের মতো উচ্চতায় নেই। ২০২১ সালে যেখানে তার সমর্থন ছিল ৭০%, ২০২৫ সালে এসে তা নেমে দাঁড়িয়েছে মাত্র ৫৮%। বিশ্লেষকদের মতে এটাই দীর্ঘমেয়াদী পতনের প্রথম সুর। শুধু জনপ্রিয়তাই নয়, সরকারের প্রতি আস্থাও নড়বড়ে। ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে মাত্র ৬ মাসে এনডিএ সরকারের প্রতি সন্তুষ্টির হার কমেছে ১০%। একই সঙ্গে গণতন্ত্র নিয়ে মানুষের শঙ্কাও বেড়েছে। গত বছর ৪২% মানুষ মনে করেছিলেন গণতন্ত্র ঝুঁকিতে। এবার সেই সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪৮%। ভারতের রাজনীতির অঙ্গনেও ভর করেছে অস্বস্তি। প্রায় অর্ধেক মানুষ বিশ্বাস করেন কেন্দ্রীয় সংস্থা ও রাজ্যপালরা দলীয় স্বার্থে ব্যবহৃত হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতিতে আস্থার হার নেমে এসেছে ৩৮%। দুর্নীতি নিয়েও হয়ে গেছে মোদী সরকারের ভাবমূর্তি। অর্ধেকের মতে বিজেপি ব্যর্থ আর কংগ্রেসকে প্রধান বিরোধী শক্তি হিসেবে দেখছেন ৬৬% মানুষ। এদিকে রাহুল গান্ধীর ভাবমূর্তিও উজ্জ্বল হচ্ছে। অর্থনীতিতেও সংকট ঘনীভূত। মোদী পেয়েছেন ৪৫% সমর্থন। অন্যদিকে মনমোহনের সমর্থন ৪৩%। ৭২% মানুষ বেকারত্বকে প্রধান সমস্যা বলছেন, আর ৯২% মনে করছেন সংসার চালানো এখন আগের চেয়ে কঠিন।
এইসব সূচক বলছে মোদী সরকারের সাফল্যের প্রতীক মূলত ধর্মীয় প্রকল্পগুলোই, কিন্তু অর্থনীতি, কর্মসংস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধে আস্থার হার কমেছে। বিরোধী শক্তি হিসেবে কংগ্রেস আবার শক্ত অবস্থানে দাঁড়াচ্ছে, তাই ভারতের রাজনীতির আকাশে বাজছে সতর্ক ঘণ্টা। এক সময়ের অপ্রতিরোধ মোদী আজ জনমতের ঝড়ের মুখে। জনপ্রিয়তার মঞ্চ থেকে ধীরে ধীরে নামছেন তিনি, আর সেই পতনের সুর যেন স্পষ্ট হয়ে উঠেছে ভারতীয় গণতন্ত্রের ভবিষ্যৎ রাজনীতির কণ্ঠে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। ইয়েমেন থেকে একযোগে চালানো হয়েছে হামলা। বৃহস্পতিবার খোদ ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত অঞ্চলগুলোতে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। আল জাজিরা বলছে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে প্রতিহত করেছে। যদিও ইয়েমেনি সেনাবাহিনী এখনও এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে বুধবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানান, তারা দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র অভিযান শুরু করেছে। হামলায় একটি ফিলিস্তিন 2 ক্লাস্টার ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। তাদের দাবি, হামলার ফলে লাখ লাখ বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। গাজার ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বের নতুন পরিকল্পনাকে রেড লাইন হিসেবে বিবেচনা করবে সংযুক্ত আরব আমিরাত। বুধবার তেল আবিবের প্রতি এই সতর্কবার্তা দিয়েছে দেশটি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আমিরাতের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, এই ধরনের পদক্ষেপ ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের মৃত্যু ঘণ্টা বাজাবে। মূলত ইসরায়েলি এক মন্ত্রী পশ্চিম তীরের প্রায় 4/5 দখলের প্রস্তাবের পরই এমন মন্তব্য করেন তিনি। অপরদিকে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকে আব্রাহাম চুক্তির অবমাননা মনে করছে আবুধাবি। যদিও ইসরায়েলি সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 2020 সালে সংযুক্ত আরব আমিরাত 26 বছরের মধ্যে প্রথম আরব দেশ হিসেবে আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এর পরপরই বাহরাইন এবং মরক্কো এতে যোগ দেয়। আবুধাবি তখন থেকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা এবং পর্যটন সম্পর্ক আরও গভীর করেছে। এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অন্যান্য আরব দেশ, বিশেষ করে সৌদি আরবের সঙ্গেও চুক্তিটি এগিয়ে নিতে চাইছে।